আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? এই তো আছি ভালো। আমরা কিন্তু মৌলিক ব্যবস্থাপনায় প্রথম অধ্যায় শেষ করে ফেলছি। দশম ব্যাচের সাজেশন ধরে পড়ছিলাম। আজকে আমাদের তিনটা প্রশ্ন পড়ার কথা মৌলিক ব্যবস্থাপনারই, কিন্তু প্রশ্ন তিনটা হলো নতুন বইয়ের আলোকে, অর্থাৎ বিগত বছরে কখনোই আসে নাই প্রশ্নগুলো, কিন্তু খুব ইম্পর্ট্যান্ট যদি নতুন বই থেকে প্রশ্ন পড়া শুরু করে। ঠিক আছে, হয়তো অনেকে সাজেশন করবেন, এই প্রশ্নগুলো রাখবেন না। আবার অনেকে আছে যে বিগত বছরের প্রশ্ন ধরেই প্রস্তুতি নিবেন, বিগত বছরের প্রশ্নের বাইরে পড়তে হবে সেটা বুঝবেন না। তখন কিন্তু একটু সমস্যা থেকে যায়। ঠিক আছে, যদি এই প্রশ্নগুলো এসে যায়, কারণ নতুন বই মানে কি, এই বই থেকে প্রশ্ন হওয়া শুরু করবে কোনো একটা সময়। সেটা কোন ব্যাচ থেকে হবে? আপনাদের ব্যাচ থেকে হতে পারে, 11তম ব্যাচ থেকে হতে পারে, দশম ব্যাচ থেকে হতে পারে, একটা প্রশ্ন আসলে আসতে পারে। এই জন্য আমরা এই তিনটা প্রশ্ন নতুন বইয়ের আগে একটু পড়ার চেষ্টা করব। ঠিক আছে, আমি কোন তিনটা প্রশ্ন আপনাদেরকে আমি দেখাবো, বলবো। আমরা কিন্তু 15টা প্রশ্নের সব পড়ি নাই, অন্যান্য সাবজেক্টের সবই পড়তেছি, কিন্তু মৌলিক ব্যবস্থাপনায় যেহেতু নতুন পুরাতন বই এবং অনেক প্রশ্ন নোটে আছে, এই জন্য এখান থেকে আমরা দশম ব্যাচের সাজেশনটা ফলো করছি। ঠিক আছে, আচ্ছা এবার আমরা পড়বো, দেখেন, ব্যবস্থাপনা কলা নাকি বিজ্ঞান, এই প্রশ্নটা পড়বো। এটা আছে 11 নম্বরে, ব্যবস্থাপনা কলা নাকি বিজ্ঞান। দেখেন, খুব সুন্দর একটা প্রশ্ন। প্রশ্নের কাঠামোটা আপনাকে বোঝাই দেব, আপনি বুঝতে পারবেন এবং লিখতে পারবেন। দেখেন, ব্যবস্থাপনা কলা নাকি বিজ্ঞান, মানে এটা কলা মানে আর্ট নাকি সায়েন্স, এটা প্রশ্ন করছে আপনাকে। আলোচনা করুন, আপনি প্রথমে উত্তর দিবেন, পরে আপনার উত্তরের সপক্ষে আলোচনা করবেন। ব্যবস্থাপনা এমন একটি প্রক্রিয়া যা পরিকল্পনা, সংগঠন, নেতৃত্ব এবং নিয়ন্ত্রণের মাধ্যমে লক্ষ্য অর্জনের জন্য সম্পদ ও জনশক্তিকে ব্যবহার করে। তবে প্রশ্ন হলো, এটি কি বিজ্ঞান নাকি কলা? সুন্দর একটা ভূমিকা, এটা লিখবেন। ব্যবস্থাপনা কি? এমন একটা প্রক্রিয়া যা পরিকল্পনা, নেতৃত্ব, নিয়ন্ত্রণের মাধ্যমে লক্ষ্য অর্জনের জন্য সম্পদ এবং জনশক্তিকে ব্যবহার করে। তবে প্রশ্ন হলো, এটি কলা নাকি বিজ্ঞান? এখন আমরা বিজ্ঞানের সংজ্ঞা দিব, বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ব্যবস্থাপনার বৈশিষ্ট্য কি সেটা দেখব। এরপরে কলার সংজ্ঞা দিব, কলার দৃষ্টিকোণ থেকে ব্যবস্থাপনার বৈশিষ্ট্য কি সেটা লিখব। তারপরে আমরা উপসংহারে উপনীত হব এবং আমরা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো যেটা আসলে বিজ্ঞান নাকি কলা। বুঝতে পারছেন? বিজ্ঞান, বিজ্ঞান হলো সুসংগঠিত ও নিয়মতান্ত্রিক জ্ঞান যা নির্দিষ্ট নীতির ভিত্তিতে গড়ে ওঠে। বিজ্ঞান হলো সুসংগঠিত এবং নিয়মতান্ত্রিক জ্ঞান যা নির্দিষ্ট নীতির ভিত্তিতে গড়ে ওঠে এবং পর্যবেক্ষণ ও পরীক্ষার মাধ্যমে যাচাই করা হয়। তাহলে বিজ্ঞানের আমরা খুব সুন্দর একটা সংজ্ঞা পেলাম। আবার করি, বিজ্ঞান হলো সুসংগঠিত ও নিয়মতান্ত্রিক জ্ঞান যা নির্দিষ্ট নীতির ভিত্তিতে গড়ে ওঠে এবং পর্যবেক্ষণ ও পরীক্ষার মাধ্যমে যাচাই করা যায়। এই বাক্যটা আপনি লিখবেন। লেখার পরে লিখবেন কি, দেখেন, ব্যবস্থাপনায়ও কিছু বৈজ্ঞানিক নীতি ও পদ্ধতি রয়েছে যা কার্যকারিতা ও উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করে। এখানে কিন্তু বেশি কিছু নাই, দুইটা বাক্য। একটা হলো বিজ্ঞানের সংজ্ঞা দিলেন, আর একটা বাক্যে লিখলেন যে ব্যবস্থাপনায়ও কিছু ওই বিজ্ঞানের মতো নীতি এবং পদ্ধতি রয়েছে যা কার্যকারিতা এবং উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করে। দুইটা বাক্য কি, আপনি একটু মন দিয়ে করলে দুইটা বাক্য হুবহু না পারলেও অন্তত বানাই লিখলেও লিখতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা বিজ্ঞানের সংজ্ঞাটা পেলাম। এবার আমরা পড়বো বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ব্যবস্থাপনার বৈশিষ্ট্য। দেখেন, এখানেও তিনটা পয়েন্ট, এখানেও তিনটা পয়েন্ট। তা আমি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ব্যবস্থাপনার যে বৈশিষ্ট্যগুলো আমাদের এই বইতে আছে বা নোটে আছে সেটা একটু পড়ি। দেখেন, সুনির্দিষ্ট নীতি ও নিয়ম। 2 নম্বর হলো পরীক্ষা ও পর্যবেক্ষণ, ডাটা ও পরিসংখ্যানের ব্যবহার। বিজ্ঞানের
যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু এই তিনটা। এই তিনটার দৃষ্টিকোণ থেকে বা এই তিনটার আলোকে আমি ব্যবস্থাপনার বৈশিষ্ট্য মেলে কিনা সেটা আমি দেখানোর চেষ্টা করবো এখানে। ঠিক আছে। এক নম্বর হলো সুনির্দিষ্ট নীতি ও নিয়ম, দুই নম্বর হলো পরীক্ষা ও পর্যবেক্ষণ, তিন নম্বর হলো ডাটা ও পরিসংখ্যান। বিজ্ঞানে কিন্তু ডাটা ও পরিসংখ্যানের ব্যবহার হয়, পরীক্ষা ও পর্যবেক্ষণ হয়, সুনির্দিষ্ট নীতি ও নিয়ম থাকে। তাহলে এই তিনটা বৈশিষ্ট্য মনে রাখেন, এই তিনটার পয়েন্ট বিবরণ লিখবেন। সুনির্দিষ্ট নীতি ও নিয়ম দেখেন পড়ি। ফ্রেডরিক টেইলর, ফ্রেডরিক টেইলর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার তত্ত্বের জনক। হেনরি ফেওল প্রশাসনিক নীতি দিয়েছেন, ম্যাক্স ওয়েবার দিয়েছেন ডেমোক্রেটিক মডেল। আমাদের এই তিনটা নামের সাথে তিনটা মডেলের নাম আপনার মুখস্থ থাকতে হবে। ঠিক আছে। মোটামুটি যারা পলিটিক্যাল সায়েন্সে পড়ছেন তাদের কিন্তু এই বিষয়গুলো, হেনরি ফেওল প্রশাসনিক নীতি, ম্যাক্স ওয়েবারের ডেমোক্রেটিক মডেল, এগুলো কিন্তু তাদের জানার কথা। সুনির্দিষ্ট নীতি এবং নিয়মের মধ্যে কি লেখা লিখবেন আপনি? তিনজন পণ্ডিতের নাম লিখবেন, তিনটা মডেলের নাম লিখবেন। কি কি? ফ্রেডরিক টেইলর বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্ব, হেনরি ফেওল প্রশাসনিক নীতি, ম্যাক্স ওয়েবার ডেমোক্রেটিক মডেল। ব্যবস্থাপনাকে কি করছে? বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠিত করে। কারণ এনারা এমন মডেল দিচ্ছেন যে মডেলের সুনির্দিষ্ট নীতি এবং নিয়ম আছে। যদি সেই নীতি এবং নিয়ম মেনে ব্যবস্থাপনা পরিচালিত হয় তাহলে ব্যবস্থাপনাকে আপনি বিজ্ঞান বলতে পারেন। কথাটা ক্লিয়ার? দুই নম্বরে কি আছে দেখেন, পরীক্ষা ও পর্যবেক্ষণ। আমরা বিজ্ঞানে কিন্তু কোনো জিনিস পরীক্ষা করা হয়, পরীক্ষা করার পরে পর্যবেক্ষণ করা হয়। এখন আমরা লিখবো এখানে ব্যবস্থাপনায়ও এটা আছে কিনা। দেখেন, ব্যবস্থাপনার বিভিন্ন সিদ্ধান্ত, কর্মপদ্ধতি এবং নীতি গবেষণা ও বিশ্লেষণের মাধ্যমে প্রমাণিত হয়। কথা কি বোঝাতে পারছি? একবারে কেমিক্যাল ল্যাবরেটরি টেস্টে পরীক্ষা পর্যবেক্ষণ আছে, ঠিক তেমনি ভাবে ব্যবস্থাপনায়ও বিভিন্ন সিদ্ধান্ত, কর্মপদ্ধতি, নীতি গবেষণা এবং বিশ্লেষণের মাধ্যমে প্রমাণিত হয়। বুঝতে পারছেন? কেমিক্যাল টেস্টের মতন এটাও প্রমাণিত হয় গবেষণা এবং বিশ্লেষণের মাধ্যমে। তার মানে দুই নম্বর দৃষ্টিকোণ থেকেও আমরা বুঝতে পারতেছি যে ব্যবস্থাপনা একটা বিজ্ঞান। তিন নম্বরে কি আছে দেখি, ডাটা ও পরিসংখ্যানের ব্যবহার। আধুনিক ব্যবস্থাপনায় ডাটা অ্যানালিটিক্স, পরিসংখ্যান এবং পূর্বাভাস, ফোরকাস্টিং ব্যবস্থাপনার বিজ্ঞান ভিত্তিক দিক তুলে ধরে। আধুনিক ব্যবস্থাপনায় যেমন বিজ্ঞানে ডাটা অ্যানালিটিক্স থাকবে, পরিসংখ্যান থাকবে, পূর্বাভাস থাকবে, ঠিক তেমনি ভাবে পরিসংখ্যানেও ডাটা অ্যানালিটিক্স আছে, পরিসংখ্যান আছে, পূর্বাভাস আছে। আর এই তিনটা জিনিস ব্যবস্থাপনার বিজ্ঞান ভিত্তিক দিক তুলে ধরে। আপনি যদি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ব্যবস্থাপনার যে তিনটা বৈশিষ্ট্য এখানে লিখলাম একটু মনোযোগ দিয়ে কয়েকবার পড়েন তাহলে কিন্তু এটা হয়ে যাবে আপনার। আমরা কলায় যাচ্ছি এবার। দেখেন কলার ক্ষেত্রে, দেখেন আপনি প্রশ্নটাকে বড় মনে করবেন না, ছোট্ট একটা ভূমিকা, এখানে দুইটা বাক্য, এখানে তিনটা, তিনটার মধ্যে একটা একটা করে দুইটা দুটো করে বাক্য। হ্যাঁ, আপনি ভালো করে মনোযোগ দিয়ে পড়েন। কলার ক্ষেত্রে কি আছে দেখেন, কলার ক্ষেত্রে সৃজনশীলতা, অভিজ্ঞতা এবং ব্যক্তিগত দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কলা মানে আর্ট, আর্টের ক্ষেত্রে সৃজনশীলতা লাগে, অভিজ্ঞতা লাগে, ব্যক্তিগত দক্ষতা লাগে। সৃজনশীলতা লাগে, অভিজ্ঞতা লাগে, ব্যক্তিগত দক্ষতা লাগে, এই তিনটা জিনিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একজন দক্ষ ব্যবস্থাপক কেবল তত্ত্বগত জ্ঞান নয় বরং বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে বিভিন্ন সমস্যার সমাধান করেন। দক্ষ ব্যবস্থাপক তত্ত্বগত জ্ঞান নয়, এই তত্ত্বগত জ্ঞানটা হলো বিজ্ঞান, পুরোপুরি বিজ্ঞান। কিন্তু এখানে বলছেন যে একজন দক্ষ ব্যবস্থাপক পুরোপুরি বিজ্ঞানের উপর নির্ভর করেন না, মানে বিভিন্ন মডেলের উপর নির্ভর করেন না। আমাদের এই এমবিএ এর বইতে কি লেখা আছে সেটা পুঙ্খানুপুঙ্খ অ্যাপ্লাই করতে যান না। উনি ওনার বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতেও বিভিন্ন সমস্যার সমাধান করেন। তার মানে কলা, আর্ট, উনি ওনার সৃজনশীলতা অ্যাপ্লাই করেন। বুঝতে পারছেন এখানে? আচ্ছা, আপনারা সবাই লাইনে থাকবেন, আমি ঠিক 10 সেকেন্ড পরে আসতেছি।
আচ্ছা, আমি চলে আসছি। দেখেন, আপনারা প্রশ্নটা কিন্তু পরীক্ষায় লিখতে পারবেন এমন ভাবে আমি বোঝাই দিচ্ছি। কলার ক্ষেত্রে কি লিখবেন দেখেন। কলার ক্ষেত্রে সৃজনশীলতা, অভিজ্ঞতা এবং ব্যক্তিগত দক্ষতা, তিনটা টার্ম। সৃজনশীলতা, অভিজ্ঞতা, ব্যক্তিগত দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে লিখবেন কি, আমি কিন্তু না দেখে বলতেছি, একজন ব্যবস্থাপক শুধুমাত্র বিজ্ঞান ভিত্তিক নীতি পদ্ধতির উপর বা বিভিন্ন ব্যবস্থাপনার যে মডেল আছে, সুপ্রতিষ্ঠিত মডেল, তার উপর নির্ভর করেন না, বরং তিনি তার অভিজ্ঞতার ভিত্তিতে বিভিন্ন সমস্যার সমাধান করেন। আপনি এভাবে আমার মতো বুঝে নিজের মতো করে লিখেন। তাহলে কলার সংজ্ঞা আমরা বা কলার দৃষ্টিকোণ থেকে ব্যবস্থাপনা নিয়ে আমরা কি বলবো সেটা কিন্তু বলা হয়ে গেল। এবার ব্যবস্থাপনার বৈশিষ্ট্য কার দৃষ্টিকোণ থেকে? কলার দৃষ্টিকোণ থেকে। 1 নাম্বার সৃজনশীলতা ও উদ্ভাবনী দক্ষতা, 2 নাম্বার মানবিক আচরণের নেতৃত্ব, 3 নাম্বার পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ, একজন ম্যানেজার উনি কি যে এমবিএ তে যা পড়ছেন বা বিবিএ তে যা পড়ছেন সেটাই কি, বা যে মডেল গুলো আছে সিদ্ধান্ত নেবার জন্য, সমস্যা সমাধানের জন্য, উনি কি সেটাই পুঙ্খানুপুঙ্খভাবে অ্যাপ্লাই করবেন? তাহলে কি চলবে প্রতিষ্ঠান? ওনাকে কিন্তু পরিস্থিতি অনুযায়ী অনেক সময় সিদ্ধান্ত নিতে হতে পারে। তার মানে অভিজ্ঞতা, সৃজনশীলতা, এগুলো কিন্তু ওনাকে অ্যাপ্লাই করতে হবে। এই কারণে ম্যানেজমেন্টকে, ব্যবস্থাপনাকে পুরোপুরি বিজ্ঞান বলা যায় না, কলাও বলতে হবে। 2 নম্বরে আছে মানবিক আচরণ, নেতৃত্ব। বিজ্ঞান কিন্তু মানবিক চিন্তা ভাবনা কিন্তু কম করে না। বিজ্ঞানকে আপনি যেভাবে তৈরি করবেন ফর্মুলা, সেভাবে সিদ্ধান্ত নিবে। ওটা দুর্ঘটনা ঘটলো নাকি মানুষ মারা গেল, এটা কিন্তু দেখবে না। আর পিওর সায়েন্সটা দেখবে না। আর মানবিক আচরণ এবং নেতৃত্বটা, যেহেতু ম্যানেজমেন্ট মানুষকে নিয়ে কাজ করে, কাজেই মানুষের মানবিক দিকটা দেখতে হবে, নেতৃত্বের মধ্যে সৃজনশীলতা আনতে হবে। ঠিক আছে। 1 নম্বরে আছে কি, সৃজনশীলতা এবং উদ্ভাবনী দক্ষতা। প্রতিটি প্রতিষ্ঠান ভিন্ন এবং ব্যবস্থাপকদের বিভিন্ন পরিস্থিতিতে নতুন নতুন মানব সমাধান খুঁজে নিতে হয়। তাহলে সৃজনশীলতা এবং উদ্ভাবনী দক্ষতার ক্ষেত্রে আমরা লিখবো কি, প্রতিটি প্রতিষ্ঠান ভিন্ন এবং ব্যবস্থাপকদের বিভিন্ন পরিস্থিতিতে নতুন নতুন সমাধান খুঁজে নিতে হয়। তাহলে 1 নম্বর আমরা বুঝতে পারলাম। 2 নম্বরে কি আছে? মানবিক আচরণ ও নেতৃত্ব। ব্যবস্থাপনা কেবল কৌশলগত পরিকল্পনার বিষয় নয়, বরং এটি কর্মীদের অনুপ্রাণিত এবং পরিচালনার একটা শিল্পও বটে। কথাটা একটু বুঝেন। আপনি শুধুই কৌশল নিবেন হবে না, কিন্তু কর্মীদেরকে অনুপ্রাণিত করা, তাদেরকে মোটিভেশন দেওয়া এবং তাদেরকে চালানোর একটা শিল্প ব্যবস্থাপনা। বুঝতে পেরেছেন? আর 3 নম্বরে আছে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ। অনেক ক্ষেত্রে ব্যবস্থাপকদের পূর্ব নির্ধারিত নীতির বাইরে গিয়েও সৃজনশীল সিদ্ধান্ত নিতে হয়। একটা বাক্য, জাস্ট একটা বাক্য। ঠিক আছে। তাহলে কলার দৃষ্টিকোণ থেকে আমরা ব্যবস্থাপনার বৈশিষ্ট্য কিন্তু শিখে ফেললাম। ঠিক আছে। এবার এবার আপনি উপসংহারে আসবেন। দেখেন, এই উপসংহার শব্দটা কেটে দেন। উপসংহারকে নিছক উপসংহার মনে করবেন না, যেটা আমি বারবার বলি। এটা কিন্তু প্রশ্নের গুরুত্বপূর্ণ অংশ। কারণ দেখেন, আপনি কিন্তু কলা নাকি বিজ্ঞান, সেই প্রশ্নে কিন্তু আপনি এখনো আসেন নাই। এই প্যারাগ্রাফ মধ্যে আসবেন। এই প্যারাগ্রাফটা যদি আপনি না দিতে পারেন, তাহলে প্রশ্নটা কিন্তু হলো না। ঠিক আছে। আমরা বয়স্ক মানুষ, আমরা হয়তো এগুলো অত গুরুত্ব দিবে না, কিন্তু আপনি যখন আপনার বাচ্চাকে পড়াবেন, তখন কিন্তু আপনি আমার মতো করেই কথা বলবেন। ঠিক না? তো সেইভাবে আমি আপনাকে বাচ্চাদের মতন করেই কথা বলতেছি। ঠিক আছে। আপনাকে আমাকে ওইভাবে বুঝতে হবে, শিখতে হবে। পরীক্ষার খাতে আমরা কি করব, হয়তো আমরা পুরোপুরি পারবো না, কিন্তু আমাদের শিখতে দোষ কি, বুঝতে দোষ কি? মজা পাবেন বুঝলে, শিখলে। উপসংহারটা দেখেন, ব্যবস্থাপনা শুধুমাত্র বিজ্ঞান নয়, আবার শুধুমাত্র কলাও নয়। এটি বিজ্ঞান ও কলার সংমিশ্রণ। ব্যবস্থাপনায় বিজ্ঞানসম্মত নিয়ম কানুন এবং গবেষণা ব্যবহৃত হয়, আবার ব্যক্তিগত দক্ষতা ও সৃজনশীলতাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সফল ব্যবস্থাপক হতে হলে উভয় দিকের সমন্বয় করতে হয়। তাই বলা যায় ব্যবস্থাপনা একটি বিজ্ঞানসম্মত কলা। এখন এই প্যারাগ্রাফটা যদি আপনার বড় মনে হয়, এটাকে ছোট করেন। প্রথম বাক্যটা দেন, লাস্টের বাক্যটা দেন, মাঝে একটু ছোট করেন। আপনার সৃজনশীলতা আপনি অ্যাপ্লাই করেন। আমি এর থেকে ছোট করা সম্ভব হয় না। সব প্রশ্ন তো ছোট করা যাবে না, যেটা করা গেছে গেছি। এটা এতটুকুই, এটাই ছোট। বইতে কিন্তু এই প্রশ্নটা নাই, বা সরাসরি নাই, ভালোভাবে নাই, বা কম আছে, বা বেশি আছে। ঠিক আছে। এটাকে কিন্তু এভাবে সাজাইছি, আপনার কাজে লাগবে। আচ্ছা, তাহলে আমরা আহ একটা প্রশ্ন কিন্তু পড়ে ফেলছি নতুন বইয়ের আলোকে। ঠিক আছে। তো আমি
আপনাদেরকে আমাদের 17-13 মিনিট আছে, আমি আরো 30 সেকেন্ড সময় নিচ্ছি। সবাই একটু থাকবেন, হ্যাঁ? আমি আবার আসবো এবং আরো একটা দুটা প্রশ্ন করাবো। আসসালামু আলাইকুম। আসলে অনেক ভাই বোন মেসেজ দেন, বুঝছেন, কল দেন, এই জন্য আমি একটু আপনাদের মিউট করে ওনাদের অ্যান্সারটা দিতে যাই। কারণ দেখা যাচ্ছে অনেকে হয়তো বই নিয়ে বসছে, একটা জিনিস প্রশ্ন করছে আমাকে, আমি সাথে সাথে উত্তর না দিলে হবে না। এই জন্য আমার অভ্যাস, আপনারা জানেন যে হোয়াটসঅ্যাপে মেসেজ করার সাথে সাথে আমি কিন্তু ভাই বোনদেরকে সারা দেশে প্রতিদিন বহু মেসেজ আসে, বহু কল আসে, আমি কিন্তু তাদেরকে সহযোগিতা করেই যাচ্ছি। তাদেরকে নানাভাবে নানা ধরনের পরামর্শ দিয়ে পড়ার বিষয়ে বলে আমি চেষ্টা করেই যাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, আমরা এখন আর একটা প্রশ্ন করব। ব্যবস্থাপনার কার্যাবলী, দেখেন এই প্রশ্নটা আমি আপনাদের কমন প্রশ্ন, এটা আসতেই পারে, কিন্তু এই প্রশ্নটা আমি বোধহয় পড়াই নেই, এটা সহজেই শেষ করে ফেলবো আমরা। দেখেন 10 মিনিট সময় আছে আমাদের হাতে। আপনাদের এটা কিন্তু পড়াইছি আমি, এবং ছন্দ করে দিছিলাম 14টা পয়েন্ট মনে রাখা। হেনরি ফেউলের ব্যবস্থাপনা নীতি। আচ্ছা, এখানে একটা শব্দ মিসিং হয়েছে, ব্যবস্থাপনার কার্যাবলী 9 নাম্বার। এটা দেখেন, ব্যবস্থাপনার কার্যাবলী আপনাদেরকে কিন্তু আমি পরিকল্পনা, সংগঠন, নেতৃত্ব, নিয়ন্ত্রণ, এই 5টা শব্দ বারবার পড়াই, তাই না? পরিকল্পনা, সংগঠন, নেতৃত্ব, নিয়ন্ত্রণ, 5টা, আর একটা আছে সমন্বয়। এই ব্যবস্থাপনার মৌলিক কার্যাবলী কিন্তু এই 5টাই। আপনি দেখেন, একজন ব্যবস্থাপক পরিকল্পনা করবেন, তারপরে উনি সংগঠিতকরণ করবেন, উনি নির্দেশনা নেতৃত্ব দিবেন, উনি সমন্বয় করবেন, নিয়ন্ত্রণ করবেন। এই 5টা কাজই কিন্তু একজন ব্যবস্থাপকের মৌলিক কাজ। বুঝতে পারছেন? তাহলে ব্যবস্থাপনার কার্যাবলী আমরা বুঝতে পারলাম 5টা। আমি পড়ি। ব্যবস্থাপনা কার্যাবলী বলতে বোঝায় সেই পরিকল্পিত কার্যক্রম যা একটি প্রতিষ্ঠান বা সংগঠনের লক্ষ্য অর্জনের জন্য সম্পাদিত হয়। মূল কার্যাবলী হলো মূল কার্যাবলী। এখন কথা হচ্ছে, যদি 8 মার্কে আসে, আপনি এই 5টাকে একটু মোটা তাজা করে সুন্দর করে লিখে দিয়েছেন, যা আছে এই বাক্যটাকে ঠিক রেখে আপনি লেখেন। এখানে কিন্তু 2টা 3টা, এখানে দেখেন এই যে একটা বাক্য, বাক্যটা কিন্তু ছোট না, একটা বাক্য, ঠিক আছে, কিন্তু এর ভিতরে কিন্তু অনেক জিনিস, অনেক জিনিস দেখতে পাচ্ছেন। কাজে আপনি এইটুক লিখলেই হয়ে যাবে। 5টা পয়েন্ট ভালোভাবে লিখতে পারলে 8 মার্কের উপযোগী হয়ে যাবে। যেহেতু তবে একটা জিনিস বলতে ভুল করবেন না, সেটা হলো
ব্যবস্থাপনার মূল কার্যাবলী নিচে দেওয়া হলো। মূল মানে এই পাঁচটা হলো মূল, এর থেকে আরো অনেক শাখা প্রশাখা একজন ব্যবস্থাপকের জন্য আসবে, কাজ হিসেবে আসবে। ঠিক আছে, আপনাদের কি মনে পড়ে যে আমি ব্যবস্থাপনার চারটা দক্ষতা বা ব্যবস্থাপকীয় দক্ষতা চারটা পড়েছিলাম? একজন ব্যবস্থাপকের মূল দক্ষতা চারটা, আরো দক্ষতা আছে, 400 দক্ষতা থাকতে পারে, কিন্তু মূল হচ্ছে চারটা। আমি এবার ব্যবস্থাপনার কার্যাবলী 1 নম্বরে পড়ি, দেখেন পরিকল্পনা। প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ এবং তা অর্জনের উপযুক্ত কৌশল এবং পদ্ধতি নির্ধারণ। ধরনের ভিত্তিতে কৌশলগত পরিকল্পনা, এটা দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী হতে পারে। পরিচালনমূলক পরিকল্পনাটা সাধারণত স্বল্প মেয়াদী হয়ে থাকে। আমরা পরিকল্পনার মধ্যে কি লিখবো? প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ এবং তা অর্জনের জন্য উপযুক্ত কৌশল এবং পদ্ধতি নির্ধারণ করা হয় পরিকল্পনার মধ্যে। এবং এই পরিকল্পনার মধ্যে কি কি আছে? কৌশলগত পরিকল্পনা, যেটা দীর্ঘমেয়াদী হয়ে থাকে, মধ্যমেয়াদী হতে পারে। আবার পরিচালনমূলক পরিকল্পনা সাধারণত স্বল্প মেয়াদী, অর্থাৎ দীর্ঘ, মধ্য এবং স্বল্প, এই তিনটা পরিকল্পনা। পরিকল্পনার কিন্তু অনেক ক্লাসিফিকেশন আছে, কিন্তু মূলত মধ্য, দীর্ঘ, স্বল্প এই তিনটা মেয়াদী হতে পারে। এর মধ্যে পরিচালনমূলক পরিকল্পনাটা সাধারণত স্বল্প মেয়াদী হয়, মানে কিভাবে আপনি প্রতিষ্ঠানকে পরিচালনা করবেন সেটা স্বল্প মেয়াদী হয়। আর মধ্যমেয়াদী পরিকল্পনাটা আর দীর্ঘমেয়াদী পরিকল্পনাটা সাধারণত কৌশলগত পরিকল্পনা হয়ে থাকে। তাহলে আপনি এই তিনটা পরিকল্পনার যে ক্লাসিফিকেশন, এটা ভিতরে লিখবেন, এই বাক্যটা লিখবেন, প্যারাগ্রাফ শেষ। সংগঠনের মধ্যে কি আছে? লক্ষ্য অর্জনের জন্য সম্পদ ও জনবল সমন্বয়, দায়িত্ব ও কর্তৃত্ব বন্টন, কাঠামোগত নির্দেশনা ও সম্পর্ক স্থাপন, এগুলো হলো কিওয়ার্ড। সংগঠনের মধ্যে আপনার কি লিখবেন? লক্ষ্য অর্জনের জন্য সম্পদ ও জনবলের মধ্যে সমন্বয় করবেন, সংগঠিতকরণ, অর্গানাইজিং, দায়িত্ব কর্তব্য বন্টন করবেন, কাঠামোগত নির্দেশনা দিবেন ও সম্পর্ক স্থাপন করবেন। এগুলো হচ্ছে সংগঠিতকরণের মধ্যে। আচ্ছা, নির্দেশনা এবং নেতৃত্বের মধ্যে কি আছে? কর্মীদের কাজের জন্য উদ্বুদ্ধ করবেন, নির্দেশনা প্রদান করবেন, অনুপ্রেরণা সৃষ্টি করবেন, সমস্যার সমাধান করবেন। দেখেন এখানে কিন্তু বাক্য একটা, কিন্তু লেখার কিন্তু অনেক জিনিস দিয়ে দিছি ভিতরে। 4 নম্বরে আছে সমন্বয়, বিভিন্ন বিভাগের কাজ একত্রিত করে লক্ষ্য অর্জনের জন্য পরিবেশ তৈরি করবেন, বিভ্রান্তি দূর করবেন। সমন্বয়, সমন্বয় মানে হলো তো বিভিন্ন বিভাগের কাজের মধ্যে সমন্বয় করা, পরিবেশ তৈরি করা, একত্রিত করা। আর যে বিভ্রান্তিটা তৈরি হবে একজনের সাথে আরেকজনের, এক বিভাগের সাথে আরেক বিভাগে, সেটা দূর করাটাই হলো সমন্বয়। আর 5 নম্বরে আছে নিয়ন্ত্রণ, কার্যক্রম পর্যবেক্ষণ করবেন, বিচ্যুতি চিহ্নিতকরণ করবেন, সংশোধন করবেন। কার্যক্রম দেখবেন, নিয়ন্ত্রণ মানে কি? কার্যক্রম দেখা, বিচ্যুতি চিহ্নিত করা এবং ওই বিচ্যুতিটাকে সংশোধন করা। তাহলে 5টা জিনিস পেলেন, এই 5টাই লিখবেন। কার্যাবলী আসলে এই 5টাকে, এই কিওয়ার্ড গুলো মনে রেখে সুন্দর করে লিখে দিবেন। উপসংহার দেখেন, এই কার্যাবলী পরস্পর সম্পর্কিত এবং নির্ভরশীল। সঠিকভাবে সম্পাদিত হলে প্রতিষ্ঠান সফলতার পথে এগোয় এবং লক্ষ্য অর্জন সহজ হয়। ঠিক আছে, তাহলে আপনাদের আর একটা প্রশ্ন আছে, আমি আর একটা প্রশ্ন পড়াই, কিন্তু আরেকটা জিনিস, আরেকটা প্রশ্ন পড়াই, আরেকটা কথা, আরেকটা প্রশ্নের পড়াবো না, কিন্তু ওই প্রশ্নটা সম্পর্কে কিছু কথা বলে আমি কিন্তু রেখে দিব। ঠিক আছে, আমাদের মৌলিক ব্যবস্থাপনার প্রথমত একটু শেষ হয়ে যাবে, 4 মিনিটের মধ্যে একটা প্রশ্ন পড়াবো, বেশি সময় নেই। দেখেন, আচ্ছা আমরা ব্যবস্থাপনার উৎপাদনশীলতার ধারণা, এটা পড়বো। এখানে 3টা প্যারাগ্রাফ আছে। কোন প্যারাগ্রাফে কি? যখন কোনো প্যারাগ্রাফের পয়েন্টস থাকে না, হিন্টস থাকে না, তখন ওই প্যারাগ্রাফটাকে আপনি কিভাবে মুখস্থ করবেন? প্রথম প্যারাগ্রাফে কি আছে খেয়াল রাখেন, দ্বিতীয় প্যারাগ্রাফে কি আছে খেয়াল রাখেন, তৃতীয় প্যারাগ্রাফে কি আছে খেয়াল রাখেন, কি ওয়ার্ড গুলো খেয়াল রাখেন, একটা দুটো সেন্টেন্স খেয়াল রাখেন। হ্যাঁ, তাহলে 3টা প্যারাগ্রাফে কিন্তু আপনি লিখতে পারবেন। প্রথমে কি আছে দেখি, উৎপাদনশীলতার ধারণা। উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি হলো কোনো প্রতিষ্ঠানের সম্পদ ব্যবহার করে সর্বোচ্চ আউটপুট অর্জনের দক্ষতা। আবার পড়াই, উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি হলো কোনো প্রতিষ্ঠানের সম্পদ ব্যবহার করে সর্বোচ্চ আউটপুট অর্জনের দক্ষতা। মানে হলো আমার যে সম্পদ আছে সেটা ব্যবহার করে আমি সর্বোচ্চ আউটপুট, মানে হলো চিনি, আটা, ময়দা ব্যবহার করে যাতে সবচেয়ে বেশি সংখ্যক প্যাকেট বিস্কিট তৈরি করতে পারি। প্রথম বাক্যটা বুঝতে পারলেন? এটি একটি গুরুত্বপূর্ণ ধারণা, কোনটা? প্রোডাক্টিভিটি, যা প্রতিষ্ঠানের দক্ষতা, কার্যকারিতা এবং লাভজনকতা নির্ধারণে সহায়তা করে।
এটি একটি গুরুত্বপূর্ণ ধারণা যা প্রতিষ্ঠানের দক্ষতা, কার্যকারিতা এবং লাভজনকতা নির্ধারণে সহায়তা করে। উৎপাদনশীলতা সাধারণত ইনপুট ও আউটপুটের অনুপাত দ্বারা পরিমাপ করা হয়। এখানে দেখেন অতিরিক্ত বাড়তি কোনো কথা নাই। উৎপাদনশীলতা সাধারণত ইনপুট ও আউটপুটের অনুপাত, মানে কতটুক ইনপুট দিলেন, কতটুক আটা ময়দা চিনি দিলেন, কতটুক বিস্কুট পেলেন, এইটার অনুপাত দ্বারা পরিমাপ করা হয়। কোনটা? প্রোডাক্টিভিটি। অর্থাৎ কম সময়ে কম সম্পদ ব্যবহার করে বেশি পণ্য বা সেবা উৎপাদন করাই হলো উৎপাদনশীলতার মূল লক্ষ্য। কম সময়ে কম সম্পদ ব্যবহার করে বেশি পণ্য বা সেবা উৎপাদন করাই হলো উৎপাদনশীলতার মূল লক্ষ্য। দেখেন এই প্যারাগ্রাফ পুরোটাই আমি মুখস্থ করে ফেলছিলাম। আমার মনে পড়ে, আপনাদের পড়া থেকে মনে আসলো, আমাদের পরীক্ষার আগে কিন্তু পুরোটাই আমি মুখস্থ করে ফেলছিলাম। এবং পরীক্ষা আসছিল কিনা আপনার আমি দেখে বলতে পারবো, আপনারা দেখে জানতে পারবো অষ্টম ব্যাচ আসছিল কিনা। হ্যাঁ, তাহলে আমি আপনাদের একটা জিনিস বলবো যে আপনারা যে প্রশ্নগুলো ভেরি ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো বারবার পড়তে 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 আয়ত্তে নিয়ে আসেন। এই যে আমি পড়ালাম, পড়ানোর পরে কিন্তু আপনার কাছে এখনই মনে হবে যে প্রশ্ন আপনি এখনই লিখতে পারবেন। আপনি আরেকবার একটু ধরেন, ঠিক আছে? বাচ্চা পড়তেছে, পাশাপাশি আপনিও পড়েন, তাহলে ও কিন্তু মনোযোগ পাবে যে বাবা পড়তেছে আমিও পড়ি। এইভাবে আস্তে 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 প্রতিদিন পড়েন, একবারে চাপ নিয়েন না, ঠিক আছে? এটাই আর কি। আচ্ছা, দ্বিতীয় প্যারাগ্রাফে কি আছে দেখেন। উৎপাদনশীলতা বৃদ্ধি করতে ব্যবস্থাপনা বিভিন্ন কৌশল গ্রহণ করে। উৎপাদনশীলতা বৃদ্ধি করতে ব্যবস্থাপনা বিভিন্ন কৌশল গ্রহণ করে, যেমন প্রযুক্তির উন্নয়ন, প্রশিক্ষণ প্রদান, কার্যপ্রণালী উন্নয়ন এবং মানব সম্পদের দক্ষ ব্যবহারের মাধ্যমে কর্মদক্ষতা বাড়ানো। এবং মানব সম্পদের দক্ষ ব্যবহারের মাধ্যমে কর্মদক্ষতা বাড়ানো, এখানে কমা দিয়ে দিয়ে অনেকগুলো জিনিস আছে। এই জিনিসগুলো, এই কৌশলগুলো গ্রহণ করে উৎপাদনশীলতা বৃদ্ধি করতে ব্যবস্থাপনা কাজ করে। এখানে কিন্তু একটা বাক্য আছে, আপনি বুঝবেন কি নিয়ে লেখা বাক্যটা, তাহলেই লিখতে পারবেন। এটি শুধু উৎপাদন খাতেই নয়, কোনটি? প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা শুধুমাত্র উৎপাদন খাতেই নয়, বরং সেবা খাত ও অন্যান্য খাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি শুধু উৎপাদন খাতেই নয়, বরং সেবা খাত ও অন্যান্য খাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি প্রতিষ্ঠানের, দ্বিতীয় প্যারাগ্রাফ শেষ, একটি প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধির ফলে, এখানে লিখবেন, এই প্যারাগ্রাফে লিখবেন উৎপাদনশীলতা বৃদ্ধির ফলে একটা প্রতিষ্ঠানের কি হয়। লাস্টের প্যারাগ্রাফটা সেটার উপরে। দ্বিতীয় প্যারাগ্রাফ হচ্ছে একটা প্রতিষ্ঠান উৎপাদনশীলতা বাড়াতে কি করে। এটা হলো কি করে আর কি হয়। আমি কিন্তু বলে দিলাম কি করে কি হয়। উৎপাদনশীলতা বাড়াতে কি করে, উৎপাদনশীলতা বাড়াতে কি হয়, আর এটা হলো উৎপাদনশীলতার ভূমিকা বলতে পারেন আপনি। উৎপাদনশীলতার সংজ্ঞা, উৎপাদনশীলতা কাকে বলে সেটা আছে এই প্যারাগ্রাফের মধ্যে। লাস্টের প্যারাগ্রাফটার দিকে একটু নজর দেন। একটি প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধির ফলে ব্যয় হ্রাস পায়, লাভ বৃদ্ধি পায় এবং প্রতিযোগিতামূলক বাজারে প্রতিষ্ঠানের অবস্থান দৃঢ় হয়। তাই কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদনশীলতার উন্নয়ন একটি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী সফলতার মূল চাবিকাঠি। তাই কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদনশীলতা উন্নয়ন একটি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী সফলতার মূল চাবিকাঠি। আমাদের টাইম হয়ে গেছে, আমি একটু, আমরা থার্ড সেমিস্টারে পড়াশোনা করব। আমি আপনাদেরকে আরেকটা প্রশ্ন পড়াবো না, এটা আমার পরিকল্পনায় ছিল পড়াবো না, আপনাদেরকে বলে দেবো। সেটা হলো ব্যবস্থাপনা। যেহেতু আমাদের সাবজেক্টের নাম হলো মৌলিক ব্যবস্থাপনা, আপনি ব্যবস্থাপনার কাকে বলে বা ব্যবস্থাপনার ভূমিকা, ব্যবস্থাপনার সার্বজনীনতা, ব্যবস্থাপনার প্রকৃতি মানে বৈশিষ্ট্য, ব্যবস্থাপনার উদ্দেশ্য, এই চারটা জিনিস এক পলক তাকাই যেতে পারেন, অথবা এই চারটা জিনিস আপনি আসলে নিতেই পারবেন। ব্যবস্থাপনার ভূমিকা কি বা ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা কি, ভূমিকা, প্রয়োজনীয়তা, গুরুত্ব এক জিনিস। ব্যবস্থাপনার সার্বজনীনতা মানে হলো ব্যবস্থাপনা সব প্রতিষ্ঠানে আছে, কি কোম্পানি, কি আর্থিক খাত, কি সরকারি খাত, কি সেবামূলক খাত, কি সামাজিক সংগঠন, কি পরিবার, একটা বড় পরিবারও ব্যবস্থাপনা আছে। এটা সার্বজনীনতা, এটা লিখবেন, মানে ব্যবস্থাপনা সবখানে আছে সেটা লিখবেন। ব্যবস্থাপনার প্রকৃতি, প্রকৃতি মানে বৈশিষ্ট্য, সেটা লিখবেন। আর একটা হলো ব্যবস্থাপনার উদ্দেশ্য, কোন উদ্দেশ্যে ব্যবস্থাপনাটা আমরা করি, এই উদ্দেশ্য। আর প্রথমে যে ভূমিকা বলছিলাম এক জিনিস, ভূমিকা, উদ্দেশ্য, গুরুত্ব, প্রয়োজনীয়তা একই পয়েন্টস দিয়ে লেখা যায়, ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনি পড়বেন, এগুলো আমার নতুন করে পড়াই দেওয়ার কিছু নেই, এটা নতুন বইয়ের আলোকে 4 নাম্বার প্রশ্ন। আমি আজকে 3টা প্রশ্ন পড়ালাম নাকি, আর একটা প্রশ্ন আমি মুখে বলে দিলাম, যেটা আপনারা পড়তে পারেন। তবে আমি টোটাল 10 আর 4 14টা প্রশ্ন পড়ালাম না, কিন্তু 14টা প্রশ্ন আপনাদের সব পড়তে হবে না।
আপনাদের সাজেশন থেকে ট্রিপল স্টার ডাবল স্টার মার্কিং দেখে আপনারা কমিয়ে দিবেন। ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ। যারা রেগুলার থাকেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা পরবর্তী ভিডিও দেখেন তাদেরকে বলবো সরাসরি দেখার চেষ্টা করেন। কারণ খুব শীঘ্রই আমার পরীক্ষা শুরু হতে পারে। পরীক্ষার রুটিন দিয়ে দিলে কিন্তু আমি কিন্তু পাগল হয়ে যাব। আমার দেখেন ফাইনাল সেমিস্টার, থার্ড সেমিস্টার আমার পড়তে হবে, আপনাদের পড়া ক্লাস নিব, আমি সব মিলে ব্যস্ত হয়ে যাব। আর একটা জিনিস বলে রাখি, আপনাদের কিন্তু খুব শীঘ্রই আপনারাও ব্যস্ত হয়ে পড়বেন। আপনাদের কিন্তু নতুন নতুন ঘোষণা আসবে, আমি বলবো না কি ঘোষণা আসবে, খুব শীঘ্রই আসবে। হ্যাঁ, কারণ কালকে মোতাহার স্যারের সাথে কথা বললাম, স্যার বলছেন খুব শীঘ্রই কিন্তু আপনারা ব্যস্ত হয়ে পড়বেন, কাজে আপনারা প্রস্তুতি নেন। ঠিক আছে, পড়াশোনা শুরু করেন। যারা ভিডিও গুলো দেখবেন পরবর্তীতে তাদেরকে বলবো সরাসরি থাকেন। ঠিক আছে, কারণ হলো দেখেন আমাদের স্যারেরা সাধারণত লেকচার দেন। লেকচার অনেক মূল্যবান, স্যার অনেক উচ্চ শিক্ষিত স্যারেরা, আমরা অনেক কিছু শিখতে পারি। কিন্তু আমরা আমাদের এই বয়সে এসে আমরা কর্মজীবী, সারাদিন অফিস করে আসছি, বাচ্চা সারাদিন পর আপনাকে কাছে পাইছে। হ্যাঁ, আপনি এখন বলেন তো বই ধরে দুটা লাইন পড়বেন? ইম্পসিবল, কোনোদিনও পড়া হবে না। পড়বেন পড়বেন ভাবতে ভাবতে দিন শেষ। এই অবস্থায় শুক্রবারের দিন কত কষ্ট করে ঘুম থেকে উঠছেন, সারা সপ্তাহ আপনার অফিস। অনেকের শুক্রবারে অফিস থাকে ঢাকা, নারায়ণগঞ্জে, গাজীপুরে শুক্রবারে অফিস। আমি নিজে তো মেইন ক্যাম্পাসে আমি যাই, দেখি অনেকে অফিস শুক্রবারে আসতে পারে না ক্লাসে। তো সেই অবস্থায় আপনি কিভাবে পড়বেন? এখন শুক্রবারে আপনি ক্লাসে গেলেন, লেকচার শুনলেন, কিন্তু ওই লেকচারটা আপনাকে পরীক্ষার প্রস্তুতিতে আহ কতটা সহযোগিতা করবে আমি জানি না। তবে আপনার জন্য দরকার সেটা হলো আহ মানে কি আসবে সেই প্রশ্নগুলো একটা সুন্দর কাঠামো দরকার। যে কাঠামোটা ওপেন স্টাডি গ্রুপ 376টা ক্লাসের মাধ্যমে স্টিল নাও, এই যে 76টা ক্লাস নিলাম বা 77তম 377তম ক্লাস, এই ক্লাসে কিন্তু আমরা প্রত্যেকটা ক্লাসে ওইভাবে কি আসবে, প্রত্যেকটা প্রশ্নের সুন্দর একটা কাঠামো ধরে প্রত্যেকটা শব্দ বাক্য টার্ম বোঝায় বোঝায় জায়গায় বসে মুখস্থ করে উঠি আমরা। ঠিক আছে, এই জন্য আপনাদেরকে সবাইকে বলবো ফ্রি ক্লাসগুলো আপনারা করেন। আপনাদের সহপাঠীদের যারা হয়তো এই ক্লাসগুলো চাচ্ছে তাদেরকে একটু মেসেজটা পৌঁছে দেন যে একটা জায়গায় এক ভাই অনেক কষ্ট করে ক্লাস করান, ওনার ক্লাসগুলো আমরা করবো, মেসেজটা পৌঁছে দেন। এটা কিন্তু একটা সদাকা। ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, শাহরুখ ভাই আসলেন শেষ সময়, আর রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম।